আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা এবং শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধেয় সহকর্মী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ক্লাসে। আমরা সবাই জানি যে এখনকার যে সময়টা চলতেছে টু মাস ক্রিটিক্যাল পিরিয়ড, নট অনলি ফর আওয়ার কান্ট্রি বাট অলসো ফর দ্য হোল ওয়ার্ল্ড। তো একটা কথা আমি প্রায় বলি, আমার স্টুডেন্টকে বলি, তা হলো মনের বাঘে মানুষকে খায়, বনের বাঘে খায় না। তো করোনার অবস্থা এমন হয়ে গেছে যে করোনা আমাদের মনের ভিতরে এমনভাবে বাসা বাঁধছে যে আমরা করোনায় আতঙ্কের কারণেই মনে হচ্ছে যে একটা বড় অংশের মানুষ মারা যাব। তবে হ্যাঁ, সাবধানতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে, সাবধানতার উপরে আর কোনো ওয়ে নাই। তো আমার যারা স্টুডেন্ট আছো, যারা আজকের এই আমার লাইভ ক্লাসটি দেখছো, তাদের জন্য আমি একটা মেসেজ থ্রু করতে চাচ্ছি। তা হলো যে একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে 18 থেকে 30 বছর, অর্থাৎ এই যে এইজ রেঞ্জটা, এই রেঞ্জেই কিন্তু আমাদের যারা অ্যাফেক্টেড কেস এর সংখ্যা কিন্তু এখন বেশি বাড়ছে। তার মানে আমরা এখন যারা বাইরে ঘোরাফেরা করার চিন্তা ভাবনা করছি, বা একসময় আমরা এরকম থিঙ্ক করতাম বা চিন্তা করতাম যে যারা ওল্ড এজড বা বয়স্ক মানুষ তারা হয়তো করোনায় বেশি আক্রান্ত হবে বা তারা বেশি আতঙ্কিত হবে, কিন্তু না, ব্যাপারটা কিন্তু এখন টোটালি চেঞ্জ হচ্ছে। এখন যারা আমরা যুবক আছি বা আমাদের মতো এইচএসসি লেভেল বা আফটার এইচএসসি লেভেল, অনার্স লেভেল, এই এইজের মানুষগুলো কিন্তু এখন বেশি অ্যাফেক্টেড হচ্ছে। তাই আমরা সাবধানতা অবলম্বন করব। উই মাস্ট স্টে অ্যাট হোম, উই মাস্ট স্টে সেফ। তো আজকে আমি একটু দেখি যে আমাদের সাথে লাইভে কারা কারা জয়েন করছো, আমার শব্দটা আসতেছে কিনা একটু দেখি। আমাদের সাথে লাইভে কারা কারা জয়েন করছো, আমার হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে। এখনো দেখা যাচ্ছে একজন মুনিম ভাই, ধন্যবাদ। মুনিম ভাই লিখেছে ওয়াচিং স্যার, মুনিম ভাইকে ধন্যবাদ। এমডি মেহেদি লিখেছে কোন শ্রেণীর? মেহেদি, তুমি উপরে দেখো টাইটেলে লেখা আছে আজকের ক্লাসটা হলো এইচএসসি অ্যাকাউন্টিং ফাইনাল রিভিশন। এটা হলো ফাইনাল রিভিশন টাচ। তুমি একটু টাইটেলে দেখো, টাইটেলে লেখা আছে এটা হলো একাদশ দ্বাদশ। স্পেশালি আজকের ক্লাসটা হলো এইচএসসি যারা ক্যান্ডিডেট তাদের জন্য। আমি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার যেটা আছে, ফার্স্ট পেপার একটা ফাইনাল আমি আজকে দেব ইনশাআল্লাহ। তো যারা এখনও জয়েন করো নেই, আজকে আমাদের সাথে জয়েন করে ফেলো যারা এখনও জয়েন করো নাই, এবং ক্লাসটা তোমরা শেয়ার দিয়ে দাও। এর মাঝে আমি একটা কথা বলি যে আজকে বৃহস্পতিবার, কালকের পরেই মেবি আমাদের রমজান মাস শুরু। আমাদের এই ময়মনসিংহ অনলাইন স্কুলের ক্লাসের শিডিউলও কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা হয়তো দেখেছো যে আমাদের ক্লাস শিডিউলটা কিন্তু চেঞ্জ হবে। তো ওই শিডিউলটা ইতিমধ্যে আমাদের এখানের যে অ্যাডমিন সুমন হাবিব স্যার তিনি পোস্ট করে দিয়েছেন। তো তোমরা একটু খেয়াল করো, এটা একটু দেখো। তো মাত্র 2 জন আমার এখানে জয়েন করছে। তো তোমরা মাত্র 2 জন এখানে কমেন্টস করছে, আরও কয়েকজন কমেন্টস করলে আমি ক্লাসটা শুরু করব। এখানে 2 জনকে দেখা যাচ্ছে কমেন্টস করার। আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসটা একটু শুরু করি। আজকের যে ক্লাস আমার হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার একটা রিভিশন টাচ দেব। স্পেশালি এটা হলো আমাদের যারা এইচএসসি ক্যান্ডিডেট ওদের জন্য ক্লাসটা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার বোধহয় তোমরা এটা দেখতে পাচ্ছ, আমি টোটাল ফার্স্ট পেপার যে চ্যাপ্টারগুলো, এখানে নিয়ে আসছি। এখানে মোটামুটি ফার্স্ট পেপারের টোটাল চ্যাপ্টারটা এখানে আমি নিয়ে আসছি। মেহেদি মাত্র লিখেছে ওকে। হ্যাঁ মেহেদি, আমি মনে করতেছি তুমি বোধহয় আমার টাইটেলটা এখন বুঝতে পারছো।
যদি তুমি টাইটেলটা বুঝে থাকো তাহলে তোমার যারা বিশেষ করে কমার্সের এইচএসসি ফ্রেন্ডস আছে, ইউ মাস্ট শেয়ার দিস ক্লাস উইথ দেম। তো খেয়াল করো এখানে আমি টোটাল কি করছি, এখানে আমি টোটাল আমাদের যে 10 চ্যাপ্টার্স 10টা যে চ্যাপ্টার্স আছে ফার্স্ট পেপারের, আমি পুরো 10টা চ্যাপ্টার কিন্তু এখানে নিয়ে আসছি। তো আমি আসলে এখানে আজকে কোনো অঙ্ক করব না বা কোনো গাণিতিক সমস্যার সমাধান করব না। আমি বিশেষ করে এইচএসসি যারা ক্যান্ডিডেট, ফাইনাল যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী, তাদের জন্য একটা ফাইনাল টাচ নিয়ে আসছে, একটা ফাইনাল নক আমি আজকে দেব যে কি কি করা উচিত এখন বা পরীক্ষার সময় কোন কোন অঙ্কগুলো আসলেও আমরা একটু এসকেপ করার চেষ্টা করব বা কোন কোন অঙ্কগুলো ফার্স্ট পেপার অ্যাকাউন্টিং একটু ভালো করে আমাদের করা উচিত, সেই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। তো দেখো প্রথমেই আমি এখানে নিয়ে আসছি নবম অধ্যায়। তোমরা যদি খেয়াল করো যেখানে প্রথমেই আমি নবম অধ্যায়টা কেন নিয়ে আসছি, কারণ নবম অধ্যায় থেকে অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেটা নবম অধ্যায় যেটা আছে, এই নবম অধ্যায় থেকে কিন্তু আমাদের 2টা অঙ্ক করতে হবে 10-10 20 মার্ক, যেটা হলো কম্পালসারি বা বাধ্যতামূলক। এই নবম অধ্যায়ে আমি এই কারণেই ব্র্যাকেট দিয়ে রাখছি, এটাকে একটু হাইলাইট করার জন্য। নবম অধ্যায় থেকে আমাদের 2টা অঙ্ক আসবে, নবম অধ্যায় থেকে আমাদের 2টা অঙ্ক আসবে এবং 2টাই হলো 10-10 20 মার্ক। 10-10 20 মার্ক আমাদের এখানে বাধ্যতামূলক, এটা আমাদের অ্যান্সার দিতেই হবে, তাই এখান থেকে এসকেপ করার কোনো সুযোগ নাই। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে নবম অধ্যায় থেকে যে 2টো অঙ্ক আসবে, সেই 2টো অঙ্কর ভিতরে আমরা জানি যে একটা হলো আমাদের এক ধাপ বিশিষ্ট অঙ্ক আসে, আর একটা হলো বহুধাপ বিশিষ্ট অঙ্ক আসে। এটা সাধারণত অ্যানালাইসিস করে দেখা যায় যে এক ধাপ এবং বহুধাপ দুইটার কি বলবো, দুইটার কম্পোজিশন বা দুইটার জয়েন্টলি এই দুইটাই অনেক সময় বেশি আসে, বা অনেক সময় দেখা যায় বহুধাপেরও 2টা অঙ্ক আসতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় কি তারা একটা কম্বিনেশন করে, একটা এক ধাপ দেয়, একটা বহুধাপ দেয়। তো এক ধাপের অঙ্ক যেগুলো সেবামূলক প্রতিষ্ঠান, অর্থাৎ যেখানে ক্রয় বিক্রয় নাই, মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান নয়, সেবামূলক প্রতিষ্ঠান, সেবা আয় সেবা ব্যয়, যাদের আমরা বিশদ আয় বিবরণী এক ধাপে করি। আর বহুধাপ বিশিষ্ট অঙ্ক অর্থাৎ যখন ক্রয় বিক্রয় দেওয়া থাকে, মানে উৎপাদনকারী প্রতিষ্ঠান যেইটা, এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বিশদ আয় বিবরণী এই বহুধাপে করে থাকি। তার মানে এই নবম অধ্যায় থেকে 10-10 20 মার্ক আমাদের আসবে এবং এই 2টা আমাদেরকে অ্যান্সার দিতেই হবে। এখানে আমাদের আর কোনো এসকেপ করার অপশন না, এটা ম্যান্ডেটরি থাকবে। এরপর নবম অধ্যায়ের সাথে আমরা চলে আসি দশম অধ্যায়। দশম অধ্যায় আমাদের আছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা একতরফা দাখিলা পদ্ধতি। এই একতরফা দাখিলা পদ্ধতিতে একটা অঙ্ক অবশ্যই আসবে, তবে এখানে কিছু কথা আছে, বিহাইন্ড দ্য সিনে আমি কিছু কথা বলি যে একতরফা দাখিলা পদ্ধতি এই অঙ্কটাই কিন্তু একটু টাইম কনজিউমিং অঙ্ক। তোমরা দেখে থাকবা যখন তোমরা অঙ্ক সলভ করছো, এই একতরফা দাখিলা পদ্ধতির যে অঙ্ক, এই অঙ্কটা কিন্তু একটু টাইম বেশি লাগে। কখন টাইম বেশি লাগবে? যদি তোমাকে বলে প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন দুইটাই নির্ণয় করো, আবার যদি বলে বৈষয়িক বিবরণী মানে লাভ লোকসান বিবরণী, আবার একই সাথে যদি বলে বিষয় বিবৃতি, সাধারণত এরকম থাকে না। অনেক সময় প্রারম্ভিক মূলধন দেওয়া থাকে, সমাপনী মূলধন বের করতে হয়, আবার লাভ লোকসান বিবরণী করতে হয় এবং বৈষয়িক বিবৃতি যেটা আর্থিক অবস্থার বিভিন্ন উদ্ধৃত্তপত্র সেটা করতে হয়। তো এখন এই একতরফা দাখিলা পদ্ধতি, এটা যদি তোমার টাইম কনজিউমিং, এটা এই কারণে তোমরা এটা এসকেপ করতে পারো, কারণ এটা অনেক সময় দেখা যায় একটু টাইম বেশি লাগে। কারণ তোমার কিন্তু এখান থেকে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগতেছে, তার মানে আর তোমাকে অ্যান্সার দিতে হবে 5টা। তোমার কিন্তু এখানে 5টা অ্যান্সার দিতে হবে, তুমি 9টা পাবা, 9টা তুমি গাণিতিক সমস্যা পাবা। সেই 9টা গাণিতিক সমস্যা থেকে ইউ হ্যাভ টু অ্যান্সার 5 কোশ্চেন্স। তো তোমার অবশ্যই 4টা এসকেপ করার বা 4টা তোমার অ্যাভয়েড করার সুযোগ আছে। আচ্ছা, তোমরা কারা কারা জয়েন করছো আবার একটু দেখি।
মেহেদি তুমি আবার প্রশ্ন করছো স্যার আর্টসের ক্লাস কবে নেবেন? হ্যাঁ, আর্টসের একটা ক্লাস আছে আমাদের, সোমবার আর্টসের একটা ক্লাস হয়। তুমি রুটিন দেখো মেহেদি, তোমাকে আমি বলবো তুমি রুটিনটা দেখো। আর্টসের ক্লাসটা তোমরা ওই যে রুটিন আছে, রুটিনে তুমি আর্টসের ক্লাসটা তোমরা ওই যে রুটিনে পাবে, রুটিনটা দেখলেই তোমরা পাবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু আলোচনা করি। আমি আমার ক্লাসটা একটু আমার ওয়ালে শেয়ার দেই, কারণ হলো এই ক্লাসটা আমার অনেক স্টুডেন্ট দেখবে এবং আমার একটা পেজ আছে Fin19। আমি একটু ক্লাসটা তোমাদের একটু ইন্টারাপ্ট করি, এই ক্লাসটা আমি একটু ওই পেজে শেয়ার দিই, কারণ আমার ওখানে অনেক স্টুডেন্ট আছে যারা এই ক্লাসটা দেখবে। তাহলে দশম অধ্যায়ের আলোচনা শেষ। দশম অধ্যায় কি করব কি করব না আমি মোটামুটি বুঝাইতে পারছি। এরপর আসো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় আমাদের দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ যে অধ্যায়টা, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় খুব ছোট অধ্যায়। এখানে অবচয় সংক্রান্ত অঙ্ক আসে, সাধারণত দুই ধরনের অঙ্ক আসে। একটা হলো স্ট্রেট লাইন মেথড অর্থাৎ সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতির অঙ্ক, আর একটা হলো ডিক্রিজিং মেথড অর্থাৎ বা ডাবল ডিক্রিজিং মেথড আমরা বলতে পারি, ক্রমহ্রাসমান পদ্ধতির অঙ্ক। তো সরলরৈখিক পদ্ধতি বেশি আসে, ক্রমহ্রাসমান পদ্ধতিও আসে, তবে এই দুইটা ছাড়া কিন্তু আরও কিছু পদ্ধতি আছে, যেমন ঘন্টা একক পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, আরও কিছু পদ্ধতি আছে, মাইল পদ্ধতি, ওগুলো সাধারণত আসে না। তো সরলরৈখিক পদ্ধতি এবং ক্রমহ্রাসমান পদ্ধতি এই দুইটাই আমরা বেশি করব। এবং এখান থেকে সাধারণত আসে অবচয় নির্ণয় করো কতে, খতে আসে দেখা যায় জাবেদা দাখিলা দেও, গতে অনেক সময় থাকতে পারে যে আর্থিক অবস্থার বিবরণ তৈরি করো বা খতিয়ান তৈরি করতে বলে, মেশিনের খতিয়ান, যন্ত্রপাতির খতিয়ান, অবচয়ের খতিয়ান এটসেট্রা এটসেট্রা। তো এই অবচয় অধ্যায়টা আমরা রাখবো, এটা আমরা অবশ্যই করব, কারণ এটা ছোট অধ্যায় এবং এটা করতে 12 থেকে 12ই লাগে, 12 মিনিট। আমি 15তে যাব না, 12 মিনিটের মধ্যেই ইউ ক্যান কমপ্লিট দিস ম্যাথমেটিক্যাল প্রবলেম ইজিলি। তো অবচয়ের অঙ্কটা আমরা রাখলাম, এটা আমরা ইনশাল্লাহ করব। এবং এখানে বোর্ডের কিছু অঙ্ক যদি তোমরা করো না, এখান থেকে ইনশাল্লাহ 100% কমন আসার সম্ভাবনা আছে। এখন আসে সপ্তম অধ্যায়, ওয়ার্কশিট বা কার্যপত্র। ওয়ার্কশিট বা কার্যপত্র, এখানে 3টা সিস্টেমের কার্যপত্র সাধারণত আমি দেখেছি। একটা হলো 8 ঘরা, একটা হলো 10 ঘরা, আর একটা হলো 12 ঘরা। সাধারণত 12 ঘরা এবং 8 ঘরা কম আসে। তোমরা জানো যে কার্যপত্রে সাধারণত 10 ঘরা বিশিষ্ট কার্য দেখা যায়, এই 10 ঘরা কার্যপত্র এটাই বেশি আসে। তবে এছাড়া এই কার্যপত্রে 8 ঘরা অনেক সময় আসতে পারে যখন আমরা সমন্বিত রেওয়ামিলটা বাদ দিয়ে করি, আর 12 ঘরা আসে যখন আমরা সংরক্ষিত মুনাফা বা সংরক্ষিত আয় বিবরণী অর্থাৎ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী মাঝখানে আর একটা পার্টিশন সংরক্ষিত আর্নিংস স্টেটমেন্ট সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আসে, এটা হলো 12 ঘরা। কিন্তু ওটা সাধারণত 10 ঘরা বেশি ফলো করব। এখন কার্যপত্রে একটা কথা আমি একটু বলে রাখি যে কার্যপত্র কিন্তু করা সহজ, কিন্তু কার্যপত্রের টাইম লাগে। বিশেষ করে 10 ঘরা কার্যপত্র যখন আসে, আমরা কিন্তু পুরা একটা খাতা পুরা ল্যান্ডস্কেপ মুডে, খাতাটাকে পুরা ল্যান্ডস্কেপ মুডে নিয়ে নিতে হয় এবং একটু টাইম কনজিউম লাগে। স্পেশালি আমাদের ঘরগুলো কাটতেই দেখা যায় অনেক সময় বেশি সময় লাগে। তো এই 10 ঘরা কার্যপত্র এটাকে যদি আমরা চাই ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি। এটা কিন্তু সহজ, কারণ এই কার্যপত্রে তুমি যদি সমন্বয় করতে পারো, সমন্বয় জাবেদা ভালো পারো, তাহলে কিন্তু ইজিলি তুমি এই 10 ঘরা কার্যপত্র সলভ করতে পারবা। এখানে সাধারণত সিস্টেমটা এরকম যে কয়ে থাকে সুদ নির্ণয় করো, বা থাকতে পারে অপচয় নির্ণয় করো, বা থাকতে পারে বকেয়া বেতন কতটুকু আছে, এরকম আর কি। আর খতে জাবেদা দাখিলা থাকে, আর গয়ে দেখা যায় তোমার এই কার্যপত্র তৈরি করতে বলে। এটা আমরা স্কেপ করবো, এটা আমরা আমাদের ইসে রাখবো না, লিস্টে রাখবো না, কারণ এখানে একটু টাইম কম। আচ্ছা, এরপর আমরা একটু আসি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় হলো আমাদের অনাদায়ী পাওনার অধ্যায়। খেয়াল করো যে অনাদায়ী পাওনার উপরে আমি খুব সুন্দর একটি ক্লাস নিছি, এই অনলাইন স্কুল প্ল্যাটফর্মে আমার এই ক্লাসটা আছে, খুব সুন্দর একটা ক্লাস নিছি। অথবা তোমরা আমার ইউটিউব চ্যানেলে একটু যদি সার্চ করো, আমি আমার ইউটিউব কমেন্টসে দিয়ে রাখবো, অথবা আজকে টাইটেলে একটু পরে খোঁজ রাখো, আমি এই টাইটেলে আমার ওই ইউটিউব চ্যানেলটা দিয়ে রাখবো। ওই চ্যানেলে এইটার তুমি অনাদায়ী পাওনার উপরে যে অনাদায়ী পাওনার কি সিস্টেমে অঙ্কগুলো আসে সেটা তুমি সহজেই সলভ করতে পারবে। এবং আমার বিশ্বাস যে
ভিডিওটা তোমার খুব সহজ, তোমার জন্য মানে খুব ভালো লাগবে এবং সহজ হবে। তাহলে অনাদায়ী পাওনা ষষ্ঠ অধ্যায়, যেটাকে আমাদের প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ যে অধ্যায়টা, এই অনাদায়ী পাওনা করিনি। এখানেও ফরম্যাটটা খুব সহজ। ক নাম্বারে সাধারণত আসে যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো, বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করো, বা আয় বিবরণীতে অনাদায়ী পাওনা কিভাবে প্রদর্শন হবে এটা দেখাও। আর ক্ষয়ে সাধারণত থাকবে জাবেদা দাখিলা, জার্নাল এন্ট্রিজ, আর গয়ে থাকবে একটি আর্থিক অবস্থার বিবরণী অথবা অনাদায়ী পাওনা হিসাব তৈরি করো বা অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব তৈরি করো। সহজ একটা ফরম্যাট বা সহজ অঙ্ক, তাও আমি জানি না অনেক স্টুডেন্ট এটা স্কেপ করে, এটা অ্যাভয়েড, স্যার এটা আমরা বুঝি না, প্যাচ লাগে যায়। এখানে প্যাচ লাগার কিছু না, অলিখিত এবং লিখিত এই দুইটা মাথায় রাখবা, সাথে হইলো অনাদায়ী পাওনা সঞ্চিত। এই তিনটা জিনিস তুমি যদি মাথায় ইন্টিগ্রেট করতে, যদি অ্যাবজর্ব করতে পারো, দেন ইউ ক্যান ইজিলি সলভ দিস টাইপ অফ বুক ডেটস, এই যে অনাদায়ী পাওনা সংক্রান্ত যে অঙ্কগুলো তোমরা সহজে সলভ করতে পারবা। তাও আমি এটা স্কেপ করলাম, আমি তোমাদের সাথে একমত। আচ্ছা, আমি এটাও করব না, আমার কিন্তু 5টা উত্তর দিতে হবে। আসো, পঞ্চম অধ্যায়ে কোনো অঙ্ক নাই, এখানে হলো থিওরি, ওই যে বিভিন্ন প্রিন্সিপালস, হিসাব বিজ্ঞানের বিভিন্ন প্রিন্সিপালস, বিভিন্ন প্রথা, সীমাবদ্ধতা, এগুলো নিয়ে আলোচনা। এটা এমসিকিউর জন্য লাগবে, থিওরির জন্য নেই। চতুর্থ অধ্যায় রেওয়া মিল, খুবই সহজ অধ্যায়, ট্রায়াল ব্যালেন্সের অধ্যায়। রেওয়া মিল, এখানে 2 ফরম্যাটের অঙ্ক আসে, একটা হলো রেওয়া মিল, একটা হলো তোমার ওই যে বিভিন্ন ভুল সংশোধনী জাবেদা রেকটিফাই করতে বলে। এর সাথে আরেকটা জিনিস আছে, অনেক সময় দেখা যায় যে মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, এই টাইপের কিছু একটা অনেক সময় আবার দিয়ে দেয়। তারপর আমি বলবো এটা সহজ। এই রেওয়া মিলের উপরে আমার একটা ক্লাস আছে, এই জাবেদার উপরে আমি যে ক্লাসটা করছি ওইখানে একটা ম্যাজিক ফর্মুলা আমি নিয়ে আসছিলাম, উৎসব এবং আদম, কিভাবে ডেবিট এবং ক্রেডিট আইটেমগুলোকে ইউ ক্যান ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারবা। ইউ ক্যান ডিফারেন্সিয়েট ডেবিট আইটেম ফ্রম ক্রেডিট আইটেমস। তুমি ওই জাবেদার যে অধ্যায় আছে, ওই জাবেদা অধ্যায়ে তুমি একটু খুঁজবা ডেবিট ক্রেডিট সিস্টেমটা, তাহলে এই রেওয়া মিলটা খুবই ইজিলি। রেওয়া মিলে মানে জটিল করার একটাই অপশন হলো অনিশ্চিত হিসাব দেবে অথবা সমন্বিত। আমি রেওয়া মিলের উপর একটা স্পেশাল ফুল ভার্সন ক্লাস নিয়ে আসবো। তোমরা আপাতত জাবেদার যে অধ্যায়টা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করছি, এটা আমি কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে একটা ক্লাস নিয়েছিলাম, খুব সুন্দর একটা ক্লাস হয়েছিল। ওইটার ভিডিও ইউটিউবে আছে, তোমরা ওখানে দেখে নিও জাবেদা কিভাবে করি ডেবিট ক্রেডিট, তাহলে রেওয়া মিলের কাজ হয়ে যাবে। সংশোধনী, এই সংশোধনীর উপরে আমি একটা ক্লাস নিয়ে আসবো। এটা খুব সহজ, 3টা পার্ট, সঠিক কি করা উচিত ছিল, ভুল কি করেছি, এখন সংশোধনী কি করবে, এই ফরম্যাটে এটা করা যায়। আমরা এটা রাখবো, এটা আমাদের টাইম কম লাগে। এরপর আসো ব্যাংক সমন্বয়। ব্যাংক রিকনসিলেশন যে স্টেটমেন্ট, ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, ব্যাংক সমন্বয় খুবই সহজ একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে টাইম খুবই কম লাগে। কারণ হলো এইটাই যে জাবেদা দেয় খুবই ইজি এবং সিম্পল জাবেদায় এই ব্যাংক সমন্বয় অধ্যায় আসে, খুবই সিম্পল এবং খুবই সহজ কিছু জাবেদা এই ব্যাংক সমন্বয় অধ্যায়ে আসে, খুবই সিম্পল জাবেদা। এটা আমি রাখবো, কারণ রাখবো হলো এটা ক নাম্বারে দেয়, তোমার এরকম দেয় যে কত টাকা চেক ইস্যু মানে ব্যাংক কর্তৃক উপস্থাপিত হয় নাই, বা বকেয়া চেকের পরিমাণ কত, হ্যাঁ এটা লিখো, বা অনুপস্থিত চেকের পরিমাণ কত, খুবই সহজ একটা দেয় 2 নম্বর। আর ক্ষয়ে জাবেদা থাকবে, আর গয় ব্যাংক সমন্বয়। এখানে 2 ধরনের প্যাচ লাগায়। প্রথম প্যাচ হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। 2টা ঘর আছে, একটা হলো একক পদ্ধতি, একক জের পদ্ধতি, আর একটা হলো দ্বৈত জের বা উভয় জের সংশোধনী পদ্ধতি। তাও আমি বলবো এই ব্যাংক সমন্বয় এটা তোমরা করবা, এটা খুবই সহজ এবং ভেরি লো টাইম কনজিউমিং, এটা আমি অবশ্যই রাখবো। এরপর আসো, আমার কিন্তু 3টা হয়ে গেছে, দেখো 1টা 2টা 3টা, আমার আর 2টা লাগবে, কারণ এখান থেকে নবম অধ্যায় থেকে 2টা আমার মাস্ট লাগবে, 10 10 20 আর 50 লাগবে, আমার কিন্তু 30 আমি রাখছি। এখন আমি আর 2টা আমার লাগবে। দ্বিতীয় অধ্যায় খুব বড় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় অনেকগুলো পরিচ্ছেদ আছে, 4-5টা পরিচ্ছেদ আছে। এই দ্বিতীয় অধ্যায়ে মানে কমন কিছু ফরম্যাটের মানে তোমার অঙ্ক অবশ্যই আসবে। প্রথম ফরম্যাটের যে অঙ্ক সেটা হলো টেবুলার ছক, এটা তো আমি অবশ্যই রাখবো। টেবুলার ছক, এই টেবুলার ছকের সাথে এই যে a = l + ওই, এই টেবুলার ছক a = l + ওই অর্থাৎ হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ বুঝলে টেবুলার ছক ইউ ক্যান সলভ ইজিলি দিস টাইপ অফ প্রবলেম। এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ইজিলি সলভ করা যায়। এটা আমি অত বলতে চাচ্ছি না, কারণ এটার উপরে আমাদের অনেক ক্লাস হয়। প্রথম দিকে যে ক্লাসগুলো হয় টার্ম 1 বা প্রথম সাময়িকে ম্যাক্সিমাম সব কলেজের টিচাররাই এইটা একটু বেশি করায়, তাই এইটা আমি রাখবো, এটা আমি অবশ্যই রাখবো।
এটা আমি অবশ্যই রাখবো। আর হলো এই হিসাব সমীকরণ উপর বেসিস করে আরেক ধরনের অঙ্ক আসে, যে হিসাবের খাত শ্রেণী উল্লেখ করে করো, এরকম একটা প্রশ্ন আসে যে হিসাব খাত কি, হিসাবের নাম এবং হিসাব খাত। যেমন মনে করো 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, হ্যাঁ, নগদান একটি হিসাব, ক্রয় একটা হিসাব। নগদান হিসাব লেখলে এটা কি, সম্পদ কোন শ্রেণীর, আর হলো ক্রয় কোন শ্রেণীর, ব্যয়। এই ধরনের কিছু অঙ্ক আসে, তার মানে এইখান থেকে টেবুলার ছকটা আমি অবশ্যই রাখবো। এরপর দেখো চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্রয় জাবেদা। চালান, ক্যাশ মেমো, চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, হ্যান ত্যান, যদু মধু, এই ধরনের অনেক জিনিস আছে। এইখান থেকে একটা প্রশ্ন আসে, এইটাও আমি রাখবো, আমি এইটাও রাখবো। এখানে খুবই কম সময় লাগে এগুলো মিলানো। চালানের সাথে ক্যাশ মেমোর মিল আছে, ডেবিট নোটের সাথে ক্রেডিট নোটের মিল আছে, ক্রয় জাবেদার সাথে বিক্রয় জাবেদার মিল আছে। জাস্ট একটু তুমি উলট পালট করবা, এইটাও রাখবো, এইটাও রাখবো। এই দুইটা থেকে প্রায় প্রশ্ন আসে। এরপর আসো জাবেদা খতিয়ান। জাবেদা খতিয়ান এরা হলো আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, যা বলো এদেরকে রাখতেই হবে, কারণ এগুলো হলো বেসিক জিনিস। আমরা 9-10-এ করছি, আমরা করতেই আছে, করতে করতে জাবেদা আমাদের কাছে জাবেদা খালা হয়ে গেছে। জাবেদা হয়ে গেছে জবেদা খালা। এখন এই জবেদা খালাকে আমরা রাখবো, মানে জাবেদাকে আমরা রাখবো, কারণ আমরা এইচএসসিতে অনেক অঙ্ক করছি। যারা এইচএসসিতে কমার্স ছিল না, তাও কিন্তু প্রথমে এই জাবেদা নিয়েই তাদের মাথায় পেরেশানি, প্যারাটা বেশি ছিল। এই জাবেদা সংক্রান্ত ঝামেলা নিয়ে তাদের প্যারা বেশি, ম্যাক্সিমাম টিচার এই জাবেদা বেশি করে। এবং এই জাবেদার উপরে আমার ফুল ভার্সন একটা ক্লাস আছে। এই জাবেদার উপর আমি কিশোর বাতায়নে নিয়েছিলাম, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটু দেখবা। এই জাবেদার উপর একটা স্পেশাল ক্লাস আছে, জাবেদার নারী নক্ষত্র, টোটালি পোস্টমর্টম করে দিছি, মানে ময়না তদন্ত যাকে বলে, এটা করা আছে, এটা তোমরা দেখবা, পারবা। খতিয়ান, জাবেদা খতিয়ান, এইটা আমরা রাখবো। এই দুইটার ভিতর থেকে একটা আমাদের আসবে, একটা আমরা রাখবো। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই জাবেদা দাখিলার উপর বেসিস করি কোনো বোর্ডে 20 মার্ক, কোনো বোর্ডে 16 মার্ক, কোনো বোর্ডে 18 মার্ক, কোনো বোর্ডে 24 মার্ক আসছে। তোমরা অবাক হইতে পারো, স্যার এক জাবেদা থেকে 24 মার্ক কিভাবে আসলো, অথচ একটা অঙ্কে 10 মার্ক। না, ইয়া সত্য এবং খুবই গুরুত্বপূর্ণ আলাপ, যে জাবেদা ভালো মতো করলে জাবেদার ফরম্যাট তুমি 20 থেকে 24 মার্ক ইউ ক্যান ইজিলি, তোমরা এটা কমন ফেলাইতে পারবা। এটা অবশ্যই তোমরা দেখবা, আর আমার ইউটিউব চ্যানেলে এটার বিস্তারিত ব্যাখ্যা আছে। এরপর আসো নগদান। নগদান এখানে 3 ঘোড়া 2 ঘোড়া একটা ফরম্যাটের অঙ্ক, 3 ঘোড়া 2 ঘোড়া একটা ফরম্যাট, অর্থাৎ 2 ঘোড়া 3 ঘোড়া এই গ্রুপ থেকে একটা অঙ্ক আসে, অথবা খুচরা থেকে একটা অঙ্ক আসে। তো খুচরা থেকে যে অঙ্কটা আসে খুবই সহজ, এটা আমরা রাখবো। যদি খুচরা আসে তাহলে আবার 3 ঘোড়া 2 ঘোড়া আসে না, 3 ঘোড়া 2 ঘোড়ার সাথে আবার এই প্রাপ্তি প্রদান লাগাই দেয়, প্রাপ্তি জাবেদা প্রদান জাবেদা গয়ে লাগাই দেয়। ক্ষয়ে দেখা গেল থাকলো 3 ঘোড়া 2 ঘোড়া জাবেদা, তোমার 3 ঘোড়া খতিয়ান কিভাবে তৈরি করো, 2 ঘোড়া খতিয়ান কিভাবে তৈরি করো, গয়ে এটা লাগাই দেয়, আর কয়ে দেয় ধরো জাবেদা দাখিলা দেয়, এইসব। তো এইটা তোমরা খুচরা অথবা 3 ঘোড়া এই দুইটার ভিতরে একটা পরীক্ষায় আসবে। আমরা এইটা রাখলাম, তাহলে আমরা কয়টা রাখলাম দেখো, 1 2 3 4, এখান থেকে 4টা, এখান থেকে 5 6 7, দেখো 7টা কিন্তু এখান থেকে আসলো, দেখছো। এরপরে কিন্তু তোমার 7টা কিন্তু লাগে না, তোমার 5টা অ্যান্সার দিতে হবে, তার মানে আরো 2টা তুমি ছেড়ে দাও, তোমার লাগবে 5টা। তুমি অনাদায়ী পাওনা সাল্লা, কার্যপত্র সাল্লা, একতরফা সাল্লা, যদিও এখান থেকে যা বলছি এর ভিতর থেকে তুমি ইজিলি 2টা এই অঞ্চল থেকে, এই যে দ্বিতীয় অধ্যায়ের এই যে অঞ্চলটা, এই অঞ্চল থেকে তুমি 2টা অ্যান্সার করতে পারবা। 2 আর 3 5, 5 আর 2 7, 7 গুণ 10 70, ইজিলি 70 মার্ক তুমি অ্যান্সার করতে পারবা। তবে সব অধ্যায় আমাদের ভালো করে পড়তে হবে, কেননা সব অধ্যায় আমাদের এই জন্য ভালো করে পড়তে হবে, এমসিকিউর জন্য কোনো অধ্যায় ছাড়া যাবে না। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এমসিকিউর জন্য কোনো অধ্যায় ছাড়া যাবে না। এমসিকিউতে ভালো করতে হলে সব অধ্যায় আমাদের টাচ করতে হবে। আমার আলাপ শেষ, আমার বক বক শেষ, এখন আর আমি কোনো আলাপ করব না। এখন তোমাদের যদি আরো কোনো কমেন্টস থাকে, কোনো কমেন্টস নাই, তার মানে ক্লাসটা খুব ভালো হয়েছে। কোনো কমেন্টস নাই। 10 মিনিট আগে একজন কমেন্টস করছে, নজরুল হক ওয়াচিং, ধন্যবাদ নজরুল হক স্যার আপনাকে। 2 জন স্যার কমেন্টস করছে, মুনিম স্যার আর নজরুল হক, সম্ভবত ইনি স্যার হবে। 2 জন স্যার কমেন্টস করছে, আর একজন শিক্ষার্থী মেহেদি সে কমেন্টস করছে। যাই হোক, আর কেউ কোনো কমেন্টস নাই, তার মানে আমার ক্লাস ভালো করে বুঝছে, কোনো প্রবলেম নাই। যাই হোক, ক্লাসটা তোমরা শেয়ার দাও। অনেক সময় আমরা ক্লাসে লাইভে থাকতে পারি না, কারণ হলো আমাদের অনেক প্রবলেম থাকতে পারে, ডাটা প্রবলেম বা আদার্স প্রবলেম থাকতে পারে।
তাই আমি মনে করতেছি লাইভ ক্লাসের শেষেও তোমরা লাইভ ক্লাসটা আবার দেখো, শেয়ার দাও। আর সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, বাসায় থাকো। আজকের লাইভ ক্লাসটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করে দেবো, কারণ আজকে এই অনলাইন প্ল্যাটফর্মে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষক, আমাদের খুবই স্নেহধন্য একজন সহকর্মী বাশার স্যার, ওনার একটি ক্লাস আছে রসায়ন। অবশ্যই তোমরা এই ক্লাসটা 10টার সময় শুরু হবে। 10টার সময় যেহেতু ক্লাসটা শুরু হবে, তোমরা বিশেষ করে সায়েন্সের তোমাদের যে শিক্ষার্থী বন্ধুরা আছে ওদের সাথে কানেক্টেড হয়ে এটা ওদেরকে শেয়ার করে দিতে বলো। এবং কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে ক্লাস হয়, আমারও একটা ক্লাস এই যে কিছুদিন আগে ফিনান্সের উপর একটা নিয়েছিলাম, সামনের সপ্তাহে আবারও নেব। তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করো, হাওয়া লাগাইয়া গায়ে বাতাস লাগাইয়া ঘোরার কোনো টাইম নাই। কারণ হলো পরীক্ষা কিন্তু ঠিকই হবে। এখন যারা এই সময়কে সুযোগ মনে করতেছো, দুইভাবে সুযোগ মনে করতে পারে। এক, এই সময়কে ইনভেস্টমেন্ট করে ভালো নিজেকে প্রস্তুত করতেছে যারা মোটামুটি পড়াশোনা করে না তারা, আর এই সময় হাওয়া লাগায় ঘুরতে আছে, মনে হয় যেন এমনি সরকার পাশ করাই দেবে অটো। না, এরকম জীবনে হওয়ার চিন্তা নাই, পড়াশোনা করেই পাশ করতে হবে। তাই এই সময়কে সুযোগ মনে করে পড়াশোনা করো, ভালো থাকো, বাসায় থাকো, বাইরে যাওয়ার দরকার নাই। কোনো প্রবলেম হলে আমাদেরকে প্রশ্ন করো, আমাদেরকে জানাও। তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।